হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব জোর কদমেই স্টার্ট করেছো বা পড়ছো। আর এই ভিডিওটা করার একটাই কারণ অনেকেই তোমাদের মধ্যে মেসেজ করেছো বারবার করে যে একটু যদি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমাদের বলা যায় তো আমাদের পড়তে অনেকটাই হেল্প হবে। আর কথাটা একদম যুক্তিযুক্ত। কারণটা হচ্ছে যে এইবার এই সিলেবাসটাতে তোমাদের প্রথমবার পরীক্ষা হচ্ছে। এরকম না যে এর আগে এই টেক্সটগুলো ছিল না, বাট ছিল, কিন্তু এইবার এই সিলেবাসে প্রথমবার কোশ্চেন ফ্রেম হতে যাচ্ছে। তো কাজেই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করা একটু বেশি দরকার হয়ে পড়ে। কারণ আমরা হয়তো পড়েছি সবগুলোই, কিন্তু পরীক্ষা টাইমে কোনগুলো বেশি করে পড়বো ওই বিষয়গুলো একটু আমাদের খেয়াল করতে হবে। তো এই ভিডিওটা আমাদের থার্ড সেমের সব ভাই বোনদের জন্য যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছে তাদের আজকে আমি এই ভিডিওতে পেপার 1 আর পেপার 2 এর যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে সেগুলো আমি মোটামুটি বলে দেবো, ঠিক আছে? ভিডিওটা স্টার্টিং থেকে এন্ড অবধি দেখবে। ভিডিওটা যদি বোরিং বলে মনে হয় তাহলে 2x এ দেখতে পারো নিজের স্পিড অনুযায়ী, আর নিজের খাতায় কোয়েশ্চেনগুলো নোট করে নেবে, ঠিক আছে? আমি কোয়েশ্চেনের কোনো পিডিএফ দেবো না, আমি বলে দেবো এটা মডিউল থেকে এটা আসতে পারে, তোমরা ওইটা নিজের খাতায় লিখে নেবে, দেন হয়ে যাবে, ঠিক আছে? আমি বাড়িতে নেই, বাড়িতে থাকলে ভালো করে পিপিটি বানিয়ে প্রেজেন্ট করতাম। যাকে তোমাদের ভিডিও দেওয়ার একটাই কারণ এক্সাম আছে, আর যাতে তোমরা একটু করে হেল্পফুল হতে পারো, ঠিক আছে? চলো আমরা একটু সিলেবাসটা দেখি। আই হোপ তোমরা সিলেবাসটা জানো, তবুও আমার একবার দায়িত্ব হচ্ছে সিলেবাসটা বোঝানো। ওখান থেকেই আমরা কিন্তু অনেক কটা বিষয় বুঝতে পারবো। আমাদের সেমিস্টার 3-তে দুটো পেপার রয়েছে, পেপার 1 আর পেপার 2। আমরা পেপার 2 থেকে স্টার্ট করছি, দেন পেপার 1-এ গিয়ে এন্ড করবো, ওকে? তোমরা দেখো সেমিস্টার 3-র এটা হচ্ছে পেপার 2 এর সিলেবাস। পেপার 2-তে আমাদের 4টা মডিউল আছে, 4টে মডিউলে প্রত্যেকটা মডিউলে দুটো করে অপশান আছে। মডিউল 1-এ দুটো অপশান আছে তোমার কাছে, তুমি হয় অপশান 1 পড়তে পারো বা অপশান 2, যে কোনো একটা পড়তে পারো। তো আমি যেটা আমার পেড ব্যাচের স্টুডেন্টসদের যেটা পড়েছি ওইটা হচ্ছে পেপার 2 এর মডিউল 1-এর অপশান 1টা পড়েছি, উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, একটা বিখ্যাত রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, ঠিক আছে? আমি হচ্ছে এটা পড়িয়েছি। তো আমি এইখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলবো। তো মডিউল 1-এ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভ আছে। তো তোমরা এইখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জানতে পারবে, আমি এটা পড়িয়েছি। অ্যাকচুয়ালি এখানে একটা ব্রড লিখতে হবে, তোমরা সকলেই জানো একটা ব্রডের মান হচ্ছে 8, আর আমাদের শর্ট কোয়েশ্চেনও এখান থেকে লিখতে হবে। দেন তারপরে হচ্ছে মডিউল 2-তে আছে রবিনসন ক্রুশো বাই ড্যানিয়েল ডিফো। তো আমি অপশন 1টাই পড়িয়েছি, আই হোপ তোমরাও অপশন 1টাই পড়ে হবে। দেন মডিউল 3-তে আমি পড়েছি দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ, একটা দুর্দান্ত একটা মক এপিক পোয়েম। টোটাল 5টা মেবি ক্যান্টো আছে, তো আমাদের সিলেবাসে মোট 3টা ক্যান্টো আছে, তো 3টাই ক্যান্টো আমি পড়িয়েছি। আর এখান থেকে আমি ব্রড কোয়েশ্চেন বলে দেবো কী কী আসতে পারে। দেন মডিউল 4-এ আমি অপশন 1টা পড়িয়েছি, ঠিক আছে? অ্যান ফিঞ্চে লেখা দ্য ট্রি, দ্য গ্রাস, দ্য নিগ্রোজ কমপ্লেন্ট, এপিটাপ অন এ হেয়ার বাই উইলিয়াম কাফার, এই যে পোয়েমগুলো আছে এগুলো আমি পড়েছি। দ্য ল্যাম্ব দ্য টাইগার বাই উইলিয়াম ব্রেক, ঠিক আছে? তো আমাদের দেখবে যে পোয়েট্রি সেকশন, এটা হচ্ছে একটা পোয়েট্রি সেকশনের মডিউল, ঠিক আছে? পোয়েট্রি সেকশনে আমাদের গিয়ে কিন্তু প্রবলেমটা হচ্ছে, বাকিগুলো সেকশনে কিন্তু তেমন আর প্রবলেম হচ্ছে না। পোয়েট্রি সেকশনে আমরা গিয়ে কিন্তু ফেসে আছি যে অ্যাকচুয়ালি কী করবো। কারণ পোয়েট্রি সেকশনে আমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও আসতে পারে, আবার অ্যাজ এ পোয়েট হিসাবেও আসতে পারে, বুঝতে পারছো? মানে ধরো এরকম দিয়ে দিল যে কিভাবে উইলিয়াম ব্রেক দ্য টাইগার কবিতায় থিম অফ এক্সপিরিয়েন্সটাকে ফুটিয়ে তুলেছেন, এটা আসতে পারে। বা কিভাবে ল্যাং কবিতায় থিম অফ ইনোসেন্স বা বিউটিটাকে ফুটিয়ে তুলেছেন, এটা আবার আলাদা করে আসতে পারে। অথবা উইলিয়াম ব্লেককে একজন পোয়েট হিসাবে আলোচনা করো, মিস্টেরিয়াস পোয়েট হিসাবে আলোচনা করো, যেগুলো কবিতা তুমি তোমার সিলেবাসে পড়েছো। মানে কবিতা থেকে 3 প্রকারের কোশ্চেন ফ্রেম হতে পারে। ইদার হতে পারে একটা কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অথবা ওভারঅল আমাদের পোয়েটকে নিয়ে আসতে পারে। তো এইখানেই হচ্ছে প্রবলেমটা। 6টা কবিতা আছে, শর্ট কোশ্চেনের জন্য তো 6টাই তোমাকে পড়তে হচ্ছে, বাট ব্রড কোশ্চেনের জন্য যে কোনো তোমাকে 4টা কবিতা পড়তে হবে। হয় দ্য নিগ্রোস কমপ্লেন্ট পড়ো, ইদার এপিট্যাপ অন এ হেয়ার পড়ো, বা দ্য টাইগার পড়ো, বা দ্য ল্যাম্ব পড়ো। এই 4টা আমি বলবো যে কোনো 4টা, এই 6টার মধ্যে যে কোনো 4টা তুমি পড়ো ভালো করে। 4টার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হিসাবে পড়তে হচ্ছে, আর তোমাকে ওই 4টা থেকে শর্ট কোশ্চেনের জন্য তুমি সমস্তটা কিছু পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার গেল। তো আমার হিসাবে মডিউল 4-এর আমি এবার সাজেশন বলছি, মানে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে? সাজেশন বলবার আগে আমার একটা রিকোয়েস্ট সব ভাই বোনদের কাছে, যে কমপ্লিটলি আমার সাজেশনের উপর ডিপেন্ড হবে না। আমি বলছি যে এটাই আসবে এর মানে এটা নাও আসতে পারে, কারণ কোয়েশ্চেনটা আমরা ফ্রেম করেননি। কোশ্চেনটা যিনি ফ্রেম করেছেন অ্যাকচুয়ালি উনি জানেন যে পরীক্ষায় কী দেবেন। এবার নতুন সিলেবাসে প্রথমবার পরীক্ষা হচ্ছে, তো এটা কি করে বলা সম্ভব যে এইটাই কোশ্চেন আসবে? তো প্রবলেম হচ্ছে এটাই, যে তোমরা মাথা ঠান্ডা করে পড়বে, আমি যেগুলো বলছি ওগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, আর বাকিগুলোকেও পড়ে যাবে, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে উইলিয়াম ব্লেক থেকে একটা কোশ্চেন ফ্রেম করবে এইখান থেকে। আমার মনে হচ্ছে যে এইবার একটা ব্রড কোশ্চেন থাকবে, এরকম থাকতে পারে যে কিভাবে উইলিয়াম ব্লেক দ্য টাইগার আর দ্য ল্যাম্ব কবিতায় কম্পেয়ার আর কন্ট্রাস্ট দেখিয়েছেন, অথবা কিভাবে উইলিয়াম ব্লেক দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব কবিতায়
ইমেজারি, সিম্বলিজম এগুলো ফুটিয়ে তুলেছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। মডিউল 4 থেকে আমার ফার্স্ট চয়েস হচ্ছে উইলিয়াম ব্লেকের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, এটা ফার্স্ট চয়েস। দেন সেকেন্ড চয়েস হতে পারে মানে ওটারই মানে যেটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কিনা, যদি এরকম আছে যে উইলিয়াম ব্লেককে অ্যাজ এ মিস্টিরিয়াস পোয়েট হিসাবে ডিসকাস করো তোমার সিলেবাসে যেগুলো কবিতা রয়েছে তার প্রেক্ষাপটিতে, তো ওইটা কোয়েশ্চেন আসলে কিন্তু একই অ্যান্সার হবে, ঠিক আছে। তো উইলিয়াম ব্লেককে নিয়ে একটা ওভারঅল কোয়েশ্চেন আসতে পারে, অথবা দ্য টাইগারকে কিভাবে থিম অফ এক্সপিরিয়েন্স ফুটিয়ে তুলেছে, দ্য ল্যাম্বে কিভাবে থিম অফ ইনোসেন্স ফুটিয়ে তুলেছে, বা প্রত্যেকটা কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো কাজেই উইলিয়াম ব্লেকের এই কবিতাটা আমার হচ্ছে এখান থেকে ফার্স্ট চয়েস, ঠিক আছে। হয়তো আলাদা আলাদা করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, অথবা মিক্স করে দিবে, তবে আমার মনে হয় যে মিক্স করে দেবে এখান থেকে। আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে মিক্স করে দিবে, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, ওকে। দেন আমার সেকেন্ড চয়েস হচ্ছে এখান থেকে যে দ্য নিগ্রোজ কমপ্লেন্ট, এই কবিতায় উইলিয়াম কাউপার কিভাবে একটা ভয়েসলেস আফ্রিকান স্লেভের পেইনটা ফুটিয়ে তুলেছেন সেটা তুমি লেখো। তো আমার ফার্স্ট চয়েস হচ্ছে এটা, আমার সেকেন্ড চয়েস হচ্ছে এটা, ঠিক আছে। তবে আমি আবারও বলছি যে এটা আমার চয়েস, আমি নিশ্চয়ই এক্সামের কোশ্চেন ফ্রেম করেনি, তবে আমি তোমাদের হেল্প করবার জন্য এটা কিন্তু বলছি। তাহলে বোঝা গেল মডিউল 4 থেকে তোমরা কোনটা বেশি জোর দিয়ে পড়বে। আবারও বলছি বেশি জোর দিয়ে পড়বে, 100% অন্ধভক্ত হয়ে যেও না। এবার যারা কিছুই পড়েনি তারা এই সাজেশনের উপর 100% ডিপেন্ড হতে পারো। আবার যারা পড়েছো ভালো করে তাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা কবিতা তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের শর্টে হেল্প করবে, তোমাদের লংয়ে হেল্প করবে। এবার বলা যায় না কোশ্চেন কিরকম আসবে। মডিউল 4 থেকে প্রথম চয়েস হচ্ছে দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগারের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড থিম অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কিভাবে উইলিয়াম ব্লেক তার কবিতাগুলোতে ফুটিয়ে তুলেছেন, অথবা উইলিয়াম ব্লেককে একজন মিস্টিরিয়াস পোয়েট হিসাবে ডিসকাস করো, ঠিক আছে। তিনটা কোশ্চেনের অ্যান্সার একটাই হবে। আর সেকেন্ড চয়েস হচ্ছে এটা, উইলিয়াম কাউপার কিভাবে দ্য নিগ্রোজ কমপ্লেন্ট এই কবিতায় একটা ভয়েসলেস আফ্রিকান স্লেভের দুঃখ কষ্ট ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে। তাহলে আমি মডিউল 4 এর অপশন 1 থেকে সাজেশন তোমাদের বলে দিলাম, ওকে। এইবার মডিউল 3 তে আমরা যাচ্ছি। মডিউল 3 তে তোমরা দেখতে পাচ্ছ দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ। এখানে 3টা ক্যান্টো আছে, ক্যান্টো 1, ক্যান্টো 2, ক্যান্টো 3। এখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে কিভাবে পোপ তার মক এপিক কবিতা দ্য রেপ অফ দ্য লকে আমাদের হচ্ছে সোসাইটিটাকে, কন্টেম্পোরারি সোসাইটি মানে তৎকালীন সোসাইটি, 18th সেঞ্চুরির অ্যারিস্টোক্রেটিক সোসাইটির সমস্ত দিকগুলোকে ক্রিটিসিজম করেছে। এটা তুমি ডিসকাশন করো, এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস, ওকে। এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েস কিভাবে আলেকজান্ডার পোপ তার রেপ অফ দ্য লক এই মক এপিক কবিতায় কন্টেম্পোরারি অ্যারিস্টোক্রেটিক সোসাইটির বিভিন্ন দিকগুলোকে ক্রিটিসিজম করেছে, এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস হচ্ছে আমার এখান থেকে দ্য রেপ অফ দ্য লককে অ্যাজ অ্যান মক এপিক হিসাবে তোমরা ডিসকাস করো, বা মক এপিকের কি কি এলিমেন্ট তুমি রেপ অফ দ্য লকের ক্যান্টো 1, 2, 3 তে দেখতে পাচ্ছ সেটা তুমি ডিসকাশন করো। এখান থেকে আমাদের থার্ড চয়েস হচ্ছে যে কিভাবে ক্যান্টো 3 তে অমব্রে গেমটা রাইটার ফুটিয়ে তুলেছেন আর তার সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করো। ক্যান্টো 3 থেকে একটা ব্রড কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে অমব্রে গেমের ডিটেইল ডেসক্রিপশন তোমরা যেটা দেখতে পেয়েছো ওটা রেপ অফ দ্য লকের ক্যান্টো 3 তে যেটা তুমি বুঝতে পেরেছো ওটার সিগনিফিকেন্সটা তুমি ডিসকাশন করো। অ্যান্ড দ্য ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন এখান থেকে যে কিভাবে রেপ অফ দ্য লকে আলেকজান্ডার পোপ ওই টয়লেট সিনটা ডিসক্রিপশন দিয়েছে ক্যান্টো 1-এ, ওই জায়গাটা তুমি কিন্তু ফুটিয়ে দিলো, ঠিক আছে। তাহলে এই চারটা তোমরা ভালো করে যদি পড়ো তাহলে তোমরা ডেফিনেটলি এখান থেকে কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি। রেপ অফ দ্য লকে এই চারটা কোশ্চেন করলে ডেফিনেটলি এর মধ্যে থেকে থাকবে। তবে আমার প্রথম চয়েস হচ্ছে আলেকজান্ডার পোপ কিভাবে তৎকালীন সময়ে সোসাইটিটাকে ক্রিটিসিজম করেছে রেপ অফ দ্য লকের মাধ্যমে, এটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস এখান থেকে, ওকে। সেকেন্ড চয়েস হচ্ছে যে রেপ অফ দ্য লকে কি কি মক এপিক এলিমেন্টস তুমি দেখতে পেয়েছো ওটা তুমি লেখো। থার্ড চয়েস হচ্ছে আমাদের অমব্রে গেম ক্যান্টো 3 ডিসক্রিপশন আলোচনা করো। অ্যান্ড দ্য ফোর্থ চয়েস হচ্ছে টয়লেট সিন ক্যান্টো 1-এ ডিসক্রাইব করো, ওকে। দেন আমরা মডিউল 2 তে দেখতে পাচ্ছি ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসোর ড্যানিয়েল ডিফো থেকে অনেকগুলোই কোশ্চেন তোমাদের পড়তে হবে, কিন্তু কোশ্চেন থেকেও বেশি যেটা ম্যাটার করছে ওটার অ্যান্সার তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো। কোশ্চেন অনেকভাবেই আসতে পারে, কিন্তু আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের একটাই অ্যান্সার লিখিয়েছি, যে অ্যান্সারটা আমার মনে হয় যে মোর দ্যান এনাফ, ঠিক আছে। এবার তোমরা এই অ্যান্সারগুলো যারা নিজের থেকে হয়তো এখন লিখতে পারবে না মেবি, কারণ হচ্ছে তোমাদের মানে তোমরা এখন ছোট বলতে একটু তোমরা অনেকগুলো লিটারেচার পড়োনি, অনেকগুলো সেমিস্টার দিয়ে আসোনি, তার জন্য তোমাদের মেবি আমার যেটা মনে হচ্ছে যে একটু হলেও কম এক্সপিরিয়েন্স হতে পারে। এই অ্যান্সারগুলো লিখবার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যখন একটাই লিখে তখন প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্স, ইনফ্যাক্ট প্যারাগ্রাফেরও আমাদের কথাটা মাথায় রাখতে হয় যে কোন প্যারাতে আমি কোন কোন আইডিয়াস ব্যাখ্যা করছি, কোনগুলো ওয়ার্ডস লিখছি, কোনগুলো ক্রিটিকের কমেন্ট লিখছি, যেন প্রত্যেকটা ওয়ার্ডস, প্যারাগ্রাফ, আইডিয়া যেন প্রত্যেকটা অ্যান্সারের জন্য ম্যাচ খায়। তো রবিনসন ক্রুসো থেকে আমাদের থিম অফ কলোনিয়ালিজম আসতে পারে, বা অ্যাজ এ
রিলিজিয়াস অ্যালিগরিকে তুমি এটা ব্যাখ্যা করো, অথবা এটা আসতে পারে আমাদের হচ্ছে যে থিম অফ কলোনিয়ালিজম আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে, দেন রিলিজিয়াস অ্যালিগরি আমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের রবিনসন ক্রুসো থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। আমি রবিনসন ক্রুসো সাজেশনটা একটু পরেই তোমাদেরকে পিডিএফ খুলে দেখাচ্ছি, ওকে। দেন আমাদের মডিউল 1-এ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আছে, এখান থেকেও আমি পিডিএফে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি। চলো একটু পিডিএফটাতে দেখো, তাহলে আমি মডিউল 3-4 থেকে বললাম। মডিউল 3 থেকে রেপ অফ দ্য লকে কিভাবে সোসাইটির ক্রিটিসিজম ফুটিয়ে তুলেছেন আলেকজান্ডার পোপ, 18th সেঞ্চুরির অ্যারিস্টোক্রেটিক সোসাইটির কিভাবে ফুলিশনেসগুলো দেখিয়েছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মডিউল 3 থেকে আমাদের অ্যাজ এ মক এপিক পোয়েম হিসাবে রেপ অফ দ্য লককে ডিসক্রাইব করো। থার্ড কোশ্চেন আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে তোমার অমব্রে গেম, অ্যান্ড ফোর্থ কোশ্চেন হয়ে যাচ্ছে বেলিন্ডা টয়লেট সিন, যেটা ক্যান্টো 1-এ তোমরা পড়েছো, ওকে। দেন আমি মডিউল 1 আর 2 এর কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি, ওটা আমি তোমাদের একটা পিডিএফে লেখা আছে, ওটা আমি দেখাচ্ছি। চলো এবার দেখো। চলো মডিউল 1-এ অপশন 1-এ যেটা দেওয়া রয়েছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভ, এটা থেকে যেগুলো কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে বলে মনে হচ্ছে আমার, ওটা হচ্ছে যে ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ পারফেক্ট কমেডি অফ ম্যানার্স, এটাকে একটা পারফেক্ট কমেডি অফ ম্যানার্স হিসাবে তুমি ডিসক্রাইব করো, অথবা ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি, এটাকে রেস্টোরেশন কমেডি হিসাবে ডিসক্রাইব করো। টাইটেলটা যেটা আছে ওটা হচ্ছে আমার প্রথম চয়েস এখান থেকে, এটাই আমার মনে হয় যে পরীক্ষায় দেবে, ঠিক আছে। এটা আমাকে লাগছে যে টাইটেলটা হয়তো এখান থেকে পরীক্ষায় আসতে পারে, গ্যারেন্টি। এক্সামিন দ্য টাইটেল সিগনিফিকেন্স অফ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের টাইটেলের সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করো। ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ, ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ তুমি ডিসক্রাইব করো, ঠিক আছে। হাউ ডাজ দ্য প্লে রিফ্লেক্ট কন্টেম্পোরারি রেস্টোরেশন সোসাইটি, এটা তো বলেই দিলাম আমি তোমাদের। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে ওটা হচ্ছে প্রোভিজো সিন, প্রোভিজো সিনটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এখান থেকে, ঠিক আছে। প্রোভিজো সিনে তুমি যতগুলো স্টার লাগাতে পারো লাগাও। আচ্ছা, কোশ্চেন তোমাদের দেখে অনেকগুলো মনে হচ্ছে যে না এতগুলো কোশ্চেন এটা কোনো সাজেশন হলো, কিন্তু আমাদের যখন আমরা অ্যান্সার লিখবো তখন কিন্তু অ্যান্সার কিন্তু মানে আমি আমার পেড ব্যাচের স্টুডেন্টদের এতগুলো কোশ্চেন করিয়েছি ঠিকই, কিন্তু অ্যান্সার কিন্তু আমরা একটাই করেছি, একটা এটার করেছি আর একটা প্রোভিজো সিনের, আমরা মোট দুটো পড়ে গেছি এখান থেকে। মানে আমি নিজের পেড ব্যাচের স্টুডেন্টদের বলেছি, ঠিক আছে। আমি এখান থেকে তাদের টোটালটাকে কমপ্রেস করে দুটো অ্যান্সার করেছি, একটা প্রোভিজো সিনের জন্য আলাদা সেপারেট অ্যান্সার, আর একটা বাকি হচ্ছে টাইটেলের জন্য, তারপরে কিভাবে কন্টেম্পোরারি সোসাইটিকে ক্রিটিসিজম করেছে ওটার জন্য, থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ওটার জন্য, পারফেক্ট কমেডি অফ ম্যানার্স আর রেস্টোরেশন কমেডি, এই চারটা যেটা আছে এই পাঁচটার আমি একটা অ্যান্সার করেছি আমি নিজের পেড ব্যাচের স্টুডেন্টের এই পাঁচটার, এই পাঁচটা কোশ্চেনের আমি একটা অ্যান্সার করিয়েছি। দেন আমি প্রোভিজো সিনের জন্য একটা আলাদা অ্যান্সার করিয়েছি, মানে তোমাদের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে টোটাল 3টা কোশ্চেন করতে হচ্ছে, বুঝতে পারছো। এই পাঁচটার জন্য তো একটা অ্যান্সার আমি পড়িয়েছি, ঠিক আছে। এবার তোমরা এইগুলো পাঁচটার জন্য একটা অ্যান্সার, কিন্তু তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমাদের পড়তে অ্যাকচুয়ালি সুবিধা হয়, ঠিক আছে। তো আমি আমার পেড ব্যাচের স্টুডেন্টদের এই পাঁচটার জন্য আমি হচ্ছে একটা অ্যান্সার করিয়েছি, প্রথম পাঁচটার জন্য এইগুলোর জন্য আমার কাছে একটাই অ্যান্সার করিয়েছি। দেন প্রোভিজো সিনের জন্য একদম আলাদা একটা অ্যান্সার আছে, অথবা ক্যারেক্টার নিয়ে যদি কোশ্চেন দেয় তাহলে মিরাবেলের ক্যারেক্টার আসতে পারে বা মিলামেন্টের ক্যারেক্টার আসতে পারে, কারণ ওরা দুজন হচ্ছে প্লের প্রোটাগনিস্ট, ঠিক আছে। এবার ক্যারেক্টার নিয়ে আসতেও পারে আবার নাও পারে, ঠিক আছে। মানে টোটাল তোমাকে 3-4টা পড়তে হচ্ছে। আমার মনে হয় এই প্রথম চারটা যদি আমরা পড়ে যাই এইবার, প্রথম চারটা যেহেতু একটা অ্যান্সার তাহলে আমরা এক্সামে কমন পেয়ে যাবো, ঠিক আছে। আর এটা তো একটা অ্যান্সার আছে, তাহলে এই চারটার জন্য আমরা পড়ে গেলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। আর প্রোভিজো সিনটা পড়ে রাখবে, প্রোভিজো সিন ভেরি ইম্পর্টেন্ট। আর মিরাবেল আর মিলামেন্টের ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার আসবে, ঠিক আছে। মানে এইগুলো কোশ্চেনের বাইরে এক্সামে আসবে না ব্রডে। তো 3টাই কোশ্চেন পড়ছে হচ্ছে, টেকনিক্যালি আমরা 3টাই কোশ্চেন পড়ছি। কোশ্চেন এখানে 8টা আছে, নাম্বারে 8টা আছে, কিন্তু অ্যান্সার পড়বার সময় 3টাই পড়ছি, কারণ প্রথম 4-5টার জন্য আমি তো একটা অ্যান্সার পড়ছি, দেন প্রোভিজো সিনের জন্য একটা, আর মিরাবেল আর মিলামেন্টে টোটাল 4টা আমাদেরকে করতে হচ্ছে। তার মধ্যেও যদি আমি এই প্রথম 5টা কোশ্চেন পড়ে যাই তাহলে আমরা একটা আই হোপ যে পেয়ে যাবো, না আসলেও তাহলে প্রোভিজো সিন। আমি আমাদের ক্যারেক্টারগুলো করাইনি, আমি আমার পেড ব্যাচে এখন ক্যারেক্টারগুলো দিইনি এবার, কারণ আমি যদি মিলামেন্টের ক্যারেক্টার করে আর যদি ওখানে লেডি উইসপোর্টে ক্যারেক্টার দিয়ে দেয়, কারণ এর আগেও দিয়েছে প্রিভিয়াস ইয়ারে লেডি উইসপোর্টে ক্যারেক্টার কিন্তু দিয়েছে, অথবা ফিমেলকে অ্যাজ এ ভিলেন হিসাবে ডিসক্রাইব করো, এটাও তো ব্রড কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ক্যারেক্টার নিয়ে যদি আমরা পড়তে চাই তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তুমি কতগুলো ক্যারেক্টার পড়বে, 4টা 5টা 6টা সম্ভব নয়। তার জন্য আমার হিসাবে প্রথম 5টা কোশ্চেনে একটা অ্যান্সার করে নেওয়া ভালো, একটা প্রোভিজো সিন, এই দুটোর মধ্যে একটা থাকবে পরীক্ষা, গ্যারেন্টি, ঠিক আছে। তাহলে বুঝে গেলে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দেন মডিউল 2-তে আছে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। আমরা এখান থেকে একটাই অ্যান্সার করেছি, যতই কোশ্চেন হোক আমরা একটাই অ্যান্সার করেছি, ক্রিটিকের কমেন্ট দিয়েছি, টেক্সটের রেফারেন্স দিয়েছি, বিভিন্ন প্রকার থিওরি রবিনসন ক্রুসোতে যেটা বলা আছে ওটা ক্লাসে আমরা বুঝিয়ে পুরো অ্যান্সারটাকে ভালোভাবে প্রিপেয়ার করেছি। এটা একদম পারফেক্ট আর বেস্ট অ্যান্সার, যতই কোশ্চেন আসুক আমরা কিন্তু ওটাই অ্যান্সার লিখবো। কিরকম ভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে আসতে পারে ওটা দেখাচ্ছি।
ডু ইউ থিঙ্ক রবিনসন ক্রুসো ইজ এ কলোনিয়াল ন্যারেটিভ? তোমার কি মনে হয় যে রবিনসন ক্রুসো একটা কলোনিয়াল ন্যারেটিভ? তুমি সেটা ডিসকাস করো। অথবা ডিসকাস দ্য ন্যারেটিভ স্টাইল অফ ড্যানিয়েল ডিফো ইন রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো ন্যারেটিভ স্টাইলটা ব্যাখ্যা করো, বা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি স্টোরি হিসাবে ব্যাখ্যা করো, এটাও আসতে পারে। অথবা অ্যাজ এ ডায়েরি ন্যারেটিভ হিসাবে ডিসক্রাইব করো, এটাও আসতে পারে। বা তুমি রিয়ালিজম কতটা দেখতে পাচ্ছ রবিনসন ক্রুসোতে, ওটাও আসতে পারে, ঠিক আছে। অথবা এমনি কোশ্চেন আসতে পারে, এক্সামিন রবিনসন ক্রুসো অ্যাজ এ নভেল মার্কিং দ্য রাইজ অফ দ্য ইংলিশ নভেল। আমরা জানি অনেক ক্রিটিক্স বলেছেন যে রবিনসন ক্রুসো হচ্ছে আমাদের ইংলিশ নভেলসের মধ্যে প্রথম দিককার নভেল। তো তুমি কি এটা ভাবছো? তাহলে তুমি এটা মানে ব্যাখ্যা করো। ডিসকাস দ্য রিলিজিয়াস সিগনিফিকেন্স অ্যান্ড ইকোনমিক ডক্টরাইন ইন রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোতে রিলিজিয়াস সিগনিফিকেন্স আর ইকোনমিক ডক্টরাইন ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা কিরকম হবে, মানে কোশ্চেন যেরকমই আসুক, আমরা অ্যান্সার তো একটাই পড়ছি না, তো কাজেই মডিউল 2 থেকে যেটাই কোশ্চেন আসুক আমরা একটা অ্যান্সার পড়বো, ওটা হচ্ছে একদম পারফেক্ট, যে কোনো অ্যান্সারের জন্য ওটা চলে যাবে। এখান থেকে ফ্রাইডের ক্যারেক্টার আলাদা করে একটা আসতে পারে, ওটা করতে হবে, কিন্তু ওটা আমি পড়াইনি। এটা ইম্পর্টেন্ট আছে, ফ্রাইডের ক্যারেক্টারও ইম্পর্টেন্ট আছে, রবিনসনের ক্যারেক্টারও ইম্পর্টেন্ট আছে। ফ্রাইডে আর রবিনসনের ক্যারেক্টারের মধ্যে যদি বলে ফ্রাইডে আর রবিনসনের ক্যারেক্টার আসতেও পারে, ঠিক আছে। আর এগুলোর মধ্যে বললে এগুলো আসতে পারে। ওয়াই হ্যাজ রবিনসন ক্রুসো বিন কল্ড বোথ রিয়ালিস্টিক অ্যান্ড অ্যালিগোরিক্যাল? কিভাবে রবিনসন ক্রুসোকে আমরা রিয়ালিস্টিক নভেল বলতে পারি, আবার অ্যালিগোরিক্যাল নভেল বলতে পারি? অ্যালিগোরিক্যাল মানে কি, একটা স্টোরি আছে যার উপরের মানে একটা আছে আর একটা ভিতরে আরেকটা অন্তর্নিহিত অর্থ আছে, ওটাকে আমরা অ্যালিগোরি বলি, ঠিক আছে। কিরকম আমরা দেখতে পাচ্ছি যে ক্রুসো বাড়ি থেকে বাবা মায়ের কথা অমান্য করে সমুদ্র যাত্রা বেরোচ্ছে, আর বাড়ি থেকে বাবা মায়ের কথা অমান্য করলো, তার জন্য ক্রুসো সমুদ্র যাত্রায় একাধিক ভয়ঙ্কর রকমের কিন্তু ঝড়ের সম্মুখীন হচ্ছে, বাধা বিপত্তি ফেস করতে হচ্ছে। আর তারপরে রবিনসন ক্রুসো কিন্তু আলটিমেটলি কিন্তু দেখবো যে প্রবলেমে পড়ছে, আর তারপরে আস্তে আস্তে করে বাইবেল পড়ছে, রিড করছে, নিজের স্পিরিচুয়াল গ্রোথ দেখাচ্ছে, আর রবিনসন ক্রুসো বাড়ি ফিরছে। নেক্সট কোশ্চেন যেটা আছে, ইজ ইট জাস্টিফাইড টু কনসিডার রবিনসন ক্রুসো অ্যাজ এ বুক অফ ট্রাভেল ন্যারেটিভ অ্যান্ড অ্যাডভেঞ্চার? তোমার কি মনে হয় যে রবিনসন ক্রুসো একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি বা ট্রাভেল ন্যারেটিভ? এটা ব্যাখ্যা করো। যেরকমই ঘুরিয়ে কোশ্চেন আসুক আমরা একটা অ্যান্সার পড়েছি, মানে রবিনসন ক্রুসো তোমার থেকে কোশ্চেন অনেক রকম ভাবে আসতে পারে। ক্যারেক্টারগুলো ছাড়া বাকিগুলো কোশ্চেনের জন্য আমরা একটা অ্যান্সার লিখবো, ওটা ইজ পারফেক্ট, ওটা পড়লেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ডিসকাস দ্য অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রবিনসন ক্রুসো। যেটাই কোশ্চেন আসুক আমরা একটা অ্যান্সার লিখবো, যদি না ক্যারেক্টার বা টাইটেল আসুক। তার মানে মডিউল 2 থেকে রবিনসন ক্রুসোর জন্য মোট একটা কোশ্চেন আমরা করছি, ঠিক আছে। বা পিকারেক্স নভেল হিসাবে ব্যাখ্যা করো রবিনসন ক্রুসোকে, যে কিভাবে পিকারেক্স নভেল মানে নভেলের একটা টাইপ যেখানে হিরো অ্যাডভেঞ্চারের মাধ্যমে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে অনেক কিছু শেখে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, ট্রাভেলের দরুন অ্যাডভেঞ্চার হয়, আর বিভিন্ন রকম ভুল করার মাধ্যমে নতুন কিছু শেখে। তো রবিনসন ক্রুসোকে পিকারেক্স নভেল হিসেবে ডিসক্রাইব করো, বা রবিনসন ক্রুসোর জার্নি ব্যাখ্যা করো, অথবা রবিনসন ক্রুসোর ক্যারেক্টার ব্যাখ্যা করো, অথবা তোমার কি মনে হয় যে ক্রুসো একটা কলোনাইজার ছিল, তো এটাও তুমি ব্যাখ্যা করো। কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ ফ্রাইডে, এটা আলাদা অ্যান্সার হবে। আর ডিসকাস দ্য মাস্টার স্লেভ রিলেশনশিপ বিটুইন রবিনসন অ্যান্ড ফ্রাইডে, এটা ফ্রাইডের ক্যারেক্টারের সাথেই যাবে। তো এখান থেকে আমরা একটাই কোশ্চেন করছি, এই কোশ্চেনটা যদি আমরা করি তাহলে কিন্তু রবিনসন ক্রুসো থেকে পারফেক্টলি হয়ে যাবে। মানে মডিউল 2 থেকে একটাই পড়তে হলো, বুঝতে পারছো কিনা? কোশ্চেন অনেক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তোমার অ্যান্সারটা হচ্ছে মেন। তার জন্য এখানে সাজেশনটা দেওয়া টাফ, কিন্তু অ্যান্সার লেখানো সাজেশন থেকে সোজা বলতে যিনি প্রিপেয়ার করছেন ওনার উপর মানে প্রেশার আছে যে কিভাবে অ্যান্সারটা প্রিপেয়ার করবেন যেন সমস্ত কোশ্চেনকে একসাথে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। তো এটার জন্য আরেকটা কথা বলি, যে কলেজে আমরা যখন অ্যান্সার লিখবো লিটারেচারে স্পেশালি, তো লিটারেচারে অনেকগুলো থিওরি কাজ করে, বুঝতে পারছো। ওটা তোমরা 5th সেমিস্টারে বা 6th সেমিস্টারে, আমি জানি না আছে কিনা তোমাদের, বাট সিবিসিএস ছিল, বিভিন্ন রকম থিওরি ছিল, বিভিন্ন ধরনের লিটারারি আলাদা আলাদা টার্ম আছে, কনসেপ্ট আছে, ওগুলোকে ইউজ করে যতক্ষণ না তুমি লিটারেচারে অ্যান্সার লিখবা ততক্ষণ তোমাকে মার্কস কম দেবে। তো লিটারেচারে অ্যান্সারে কিরকম ভাবে লিখতে হবে, একটা ইন্ট্রোডাকশন ভালো দিবে, দেন ক্রিটিকের কমেন্ট দেবে, বিভিন্ন টেক্সটের রেফারেন্স দিতে হবে, টেক্সটের কিছু লাইন থাকতে হবে, টেক্সটের স্টোরিটার কিছু পার্ট থাকতে হবে, দেন তোমাকে বিভিন্ন রকম থিওরি যেগুলো কাজ করেছে এর পিছনে ওইটা কিন্তু দিতে হবে। মার্কশিট থিওরি আছে, বিভিন্ন রকমের থিওরি আছে, তো আমি ক্লাসে পড়িয়েছিলাম খুব ভালোভাবে, সমস্ত দিক দিয়ে এগুলো আলোচনা করে দিয়েছিলাম খুব ভালোভাবে, আর এটাকে আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। তো আমরা তাহলে আরেকবার শেষবারের মতো আমরা তাহলে পেপার 2 এর সাজেশনটাকে কমপ্লিট করছি, যে পেপার 2 অ্যাকচুয়ালি তোমরা পড়বে কি। পেপার 2 তে তোমরা প্রথমে মডিউল 1 থেকে টাইটেল আর প্রভিজো সিন বা রিস্টোরেশন সোসাইটিকে কিভাবে ক্রিটিসিজম করেছে, থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ। কোশ্চেন আলাদা আলাদা হতে পারে, বাট আমাদের অ্যান্সার তো সেম। কোশ্চেন আলাদা আলাদা হতে পারে, অ্যান্সার তো আমাদের একটাই। মানে টেকনিক্যালি এখান থেকে আমাকে দুটো পড়তে হচ্ছে, একটা প্রভিজো সিন পড়তে হচ্ছে, আর একটা হচ্ছে এই 5টার জন্য প্রথমে। তো আমি প্রথম 5টার মধ্যেই একটা এক্সামে চলে আসবে, আমি জানি প্রথম 5টার মধ্যে থেকে একটা কোশ্চেন এক্সামে আসবে, আর এটা প্রথম 5টা কোশ্চেন আছে, কিন্তু এর অ্যান্সার একটাই। কথা বলার মানে অ্যান্সার একটাই হবে, কিন্তু কোশ্চেন আলাদা আলাদা রকম ফ্রেম করতে হচ্ছে। মানে এখানে আমি দুটো পড়িয়েছি, একটা হচ্ছে প্রভিজো সিন আলাদা করে, আর প্রথম 5-6টার জন্য আমি একটাই কোশ্চেন পড়িয়েছি।
আর ক্যারেক্টারের মধ্যে মিরাবেল মিলামেন্টের ক্যারেক্টার আসতে পারে। সিবিসিএস এ আমরা লেডি উইসপোর্টের ক্যারেক্টার দেখেছি, দেন ফেইনেলকে একজন ভিলেন হিসাবে ডিসক্রাইব করো, কিছু আসতে পারে। তার জন্য ক্যারেক্টারের দিকে আই হোপ যে না যাওয়া ভালো, কারণ ক্যারেক্টারের মধ্যে 4টে ক্যারেক্টার ইম্পর্টেন্ট আছে, লেডি উইসপোর্ট, দেন ফেইনেল, দেন মিরাবেল আর মিলামেন্ট। তাহলে তোমার মানে প্রথমবারের জন্য প্রেডিক্ট করা ইজ কোয়াইট ডিফিকাল্ট যে কোনটা কোশ্চেন এক্সামে আসবে। তো টাইটেলগুলোকে ছেড়ে আমি বলবো প্রথম 5টা করো, মানে প্রথম 5টা বলতে প্রথম 5টার জন্য একটা অ্যান্সার যেটা আছে ওইটা হচ্ছে করবো, ঠিক আছে। দেন প্রবিত সিনটা আমরা পড়বো, ওকে। আর যদি ক্যারেক্টার মধ্যে করো তাহলে এই দুটো ক্যারেক্টার দেখে রাখতে পারো, বাট আমি কথা দিতে পারছি না যে কোনটা ক্যারেক্টার আসবে। দেন ড্যানিয়েল ডিফো থেকে আমরা একটাই কোশ্চেন পড়লাম যে কোনো কিছুর জন্য। আর যদি এখানে ক্যারেক্টার করো, ফ্রাইডের ক্যারেক্টার বা রুসোর সাথে ফ্রাইডের কি রিলেশনশিপ ছিল মাস্টার স্লেভ, ওটা ডিসকাশন করো। আমি এটা বলবো এগুলো না করে তোমরা এই কটার জন্য একটা অ্যান্সার করো, তাহলে এখান থেকে একটাই কোশ্চেন পড়তে হলো, আর এখান থেকে একটা আর একটা, মানে টোটাল 3টা কোশ্চেন হলো এখান থেকে, ঠিক আছে। দেন মডিউল 3-তে আমি দুটো কোশ্চেন বলছি, একটা ক্রিটিসিজম অন সোসাইটি আর একটা হচ্ছে মক এপিক এলিমেন্ট। তাহলে টোটাল হয়ে গেল তোমাদের দুটো, প্রথমটা থেকে এটা থেকে 3টা আর এটা থেকে দুটো, 5টা কোশ্চেন হলো। আর দেন মডিউল 4 থেকে আমি বলছি ল্যাম্ব আর টাইগার থেকে একটা করো, আর একটা নিগ্রোস কমপ্লেন থেকে করো। মানে 7টা কোশ্চেন আমি তোমাদের সাজেশন দিলাম, ঠিক আছে। 7টা কোশ্চেন সাজেশন দিলাম, 7টা কোশ্চেনের মধ্যে আই হোপ যে 4টা কোশ্চেন চলে আসুক, বাট 100% এই সাজেশনের উপর ডিপেন্ড করবে না, 100% এই সাজেশনে একদম ডিপেন্ড করবে না। তুমি যেগুলো পড়েছো সবগুলো ভালোভাবে পড়বে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে। 100% ব্লাইন্ডলি এই সাজেশনের উপর ডিপেন্ড করা মূর্খামির কাজ। বাট আমার যেটা মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে থেকে তোমাদের পেপার 2 এর সমস্ত কিছু এক্সামে চলে আসবে। তাহলে আবারও একবার লাস্ট বলে দিই যে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে প্রথম 5টা যেটা কোশ্চেন দেওয়া আছে ওটার জন্য একটাই অ্যান্সার, আর একটা হচ্ছে প্রোভিজো সিন, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন এক্সামে আসতে পারে, ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো আসতে পারে, তার জন্য ক্যারেক্টার ধরা খুব মুশকিল। বাট প্রথমবার যেহেতু পরীক্ষা আছে তার জন্য মিরাবেল বা মিলামেন্টের মধ্যে যদিও দেয় তাহলে একটা ক্যারেক্টার হয়তো বা দিতে পারে, মিরাবেল বা মিলামেন্টের ক্যারেক্টার মধ্যে একটা দিতে পারে, ঠিক আছে। এবার ফেইনালেরও ক্যারেক্টার দিতে পারে, লেডি উইসপোর্টেরও ক্যারেক্টার দিতে পারে। যেহেতু এর আগে পরীক্ষা হয়নি এই সিলেবাসের উপরে, মানে সিবিসিএস হচ্ছে, তোমাদের প্যাটার্নে হয়নি, তার জন্য প্রথমবারের জন্য ক্যারেক্টারগুলোকে আমি বাদ রাখছি। আমি প্রথম 5টা করবো আর প্রোভিজো সিন করবো। দেন আমরা রবিনসন ক্রুসো থেকে যাই আসুক ওই একটা অ্যান্সার করবো। দেন তারপরে রেপ অফ দ্য লক থেকে ক্রিটিসিজম অন সোসাইটিটা পড়ে নেবে, আর মক এপিক এলিমেন্টস, আর ওখান থেকে দ্য ল্যাম্ব দ্য টাইগারটা ভালো করে পড়বে, আর নিগ্রোস কমপ্লেনটা ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, শর্ট কোশ্চেনের ব্যাপারটা কি হলো? লং কোশ্চেন তো আমি বলে দিলাম, শর্ট কোশ্চেনগুলো কি হলো? তো শর্ট কোশ্চেনের জন্য তোমাকে ডিটেইলি পড়তে হবে। ব্যাচে আমরা ডিটেইলি পড়িয়েছি, শর্ট কোশ্চেনে আলাদা করে কোনো সাজেশন দেয়নি। কারণ দেখো, তোমাকে আমি একটা পিডিএফ দেখাচ্ছি, ওখানে সিলেবাসের শর্ট কোশ্চেন অ্যানালিসিস করা আছে। আমি ওটা দেখাতে চাইছিলাম না, বাট দেখিয়ে দিচ্ছি। বাট ওটা দেখে তোমরা কেউ ভয় পেও না, তোমরা যেটি পড়েছো ওটুকুটা ভালো করে পড়ো, ওইটুকুর মধ্যেই আসবে। ওইটা পিপিটিটা দেখানো একটা আলাদা কারণ আছে, আগে তুমি দেখো তাহলে বলবো। চলো পিপিটিটা দেখো। আমি রেপ অফ দ্য লকের আমি মডিউল 3-তে আমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যখন রেপ অফ দ্য লক আরো অন্যান্য ব্যাচের টাইমে সিলেবাসে ছিল, কিরকম কোশ্চেন এসেছিল আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি বলছি শর্ট কোশ্চেনটা দেখো, ইনভোকেশনের উপরে একটা শর্ট কোশ্চেন দিয়েছে, খালি খেয়াল করবে 2019-এ রেপ অফ দ্য লকের ইনভোকেশনের উপরে একটা কোশ্চেন দিয়েছে। তারপরে হোয়াট কাইন্ডস অফ স্পিরিটস ফ্রম দ্য রসিকিউশন ডক্টরাইন ডাজ পোপ ইন্ট্রোডিউস ইন দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লকে রসিকিউশন ডক্টরাইন থেকে পোপ কি কি এলিমেন্টগুলো এনেছেন সেটা লেখো। রসিকিউশন ডক্টরাইন মানে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন বলে না ব্ল্যাক ম্যাজিক টাইপের, ওইটা হচ্ছে রসিকিউশন ডক্টরাইন আমাদের। তারপরে 2020-তে কি এসছে ওটা দেখো। ইভেন দেন বিফোর দ্য ফ্যাটাল ইঞ্জিন ক্লোজড এ রেস্ট স্লিপ টু ফন্ডলি ইন্টারপোস্ট হোয়াট ইজ বিং রেফার্ড অ্যাজ দ্য ফ্যাটাল ইঞ্জিন। ফ্যাটাল ইঞ্জিন বলতে কি বুঝিয়েছেন? হোয়াট হ্যাপেন টু দ্য রেস্ট স্লিপ, রেস্ট স্লিপের সাথে কি হয়েছিল ওটা তুমি ব্যাখ্যা করো। অথবা দেখো হু উইন্স দ্য গেম অফ অমরে, অমরে গেমটা কে জিতেছিল? আমরা জানি যে বেলিন্ডা জিতেছিল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভিক্টোরি, অমরে গেমের ভিক্টোরি সিগনিফিকেন্স ডিসক্রাইব করো। কথা বলার মানে আমি কি বলতে চাইছি এগুলো দেখিয়ে, আমি বলতে চাইছি তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখবে। 2019-এর আছে, 2020-এর আছে, 2021-এর আছে, 2022-এর আছে, 23-এর আছে, এগুলো কোশ্চেন আছে। তুমি দেখবে যে একটাও 2 মার্কসের কোশ্চেন কিন্তু রিপিট হয়নি, কোনো কোশ্চেন 2 মার্কসে রিপিট হয়নি। তার মানে শর্ট কোশ্চেন প্রেডিক্ট করা খুবই মুশকিল, যেখান থেকে এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে। তুমি এখানে শর্ট কোশ্চেনগুলো যখন পড়বে দেখবে যে একটা 2 মার্কসের কোশ্চেন কোনোবার এক্সামে রিপিট হয়নি, শুধুমাত্র ওই ইনভোকেশন ছাড়া। তার জন্য শর্ট কোশ্চেন পড়ার জন্য ক্যান্টো 1, 2, 3-কে তোমাকে ডিটেল পড়তে হবে। দেখো কত সোজা কোশ্চেন দিয়ে দিচ্ছে, হু উইন্স দ্য গেম অফ অমরে, এটা যেমন একটা কোশ্চেন। আবার একটা কোশ্চেন দেখাই, থামো, এই যে দেখো, when did বেলিন্ডা awake from her sleep and how many times did she ring the bell? বেলিন্ডা কখন ঘুম থেকে উঠেছিল? এইটার জন্য ক্যান্টো 1-এ তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। এরকম কোশ্চেনও কিন্তু এক্সামে আসছে। অথবা বেলিন্ডার ঘরে একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটা কতবার রিং হয়েছিল, বুঝতে পারছো? তাহলে এরকম ডিটেল ইনফরমেশন আছে। এটা 3বার রিং হয়েছিল, আমরা লাইন বাই লাইন যখন মক এপিক পোয়েমটা ক্যান্টো 1, 2, 3 পড়েছিলাম তখন কিন্তু আমরা এগুলো সব কভার করে ফেলেছি, ঠিক আছে। তো এইরকম কোশ্চেনও মানে আসতে পারে,
বুঝতে পারছো? এমনিও অমরে গেম থেকে মানে আসতে পারে যে অমরে গেমে কয় প্রকার কার্ডের কথা বলা হয়েছে, অমরে গেমে সবচেয়ে শক্তিশালী কার্ডের নাম কি, এটা আসতে পারে। বা যে কোনো দেখো লাইন তুলে দেওয়া যায়, হিয়ার দাউ গ্রেট আনা হুম 3 রিলিয়েন্স অফ এ ডস্ট সামটাইম কাউন্সিল অ্যান্ড টেক সামটাইমস টি লোকেট অ্যান্ড এক্সপ্লেন। এই জিনিসটা কিন্তু তুমি ব্যাখ্যা করো যে এখানে কুইন অফ গ্রেট অ্যান আছে, তো উনি ওই এটা কোথা থেকে নেওয়া, এই লাইনটা অ্যাকচুয়ালি ক্যান্টো 3-তে আছে হ্যাম্পটন কোর্টে। হ্যাম্পটন কোর্টে দেখবে আমি একটা পিডিএফও তোমাদের পাঠিয়েছিলাম, ওইখানকার কথা বলতে গিয়ে রাইটার বলছে যে হ্যাম্পটন কোর্ট এমন একটা জায়গা যেখানে কুইন ইংল্যান্ডের রানী কখনো কখনো চা পান করছে, আবার কখনো কখনো একই সাথে দেশ চালানোর জন্য গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু নিচ্ছে। তো মানে ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল যে আমরা প্রেডিক্ট করতে পারবো যে শর্ট কোশ্চেন কি আছে প্রিভিয়াস ইয়ারের উপর অ্যানালিসিস করে। কারণ দেখো একটাও কোশ্চেন একবার রিপিট হয়নি, একটা ছাড়া, ইনভোকেশন ছাড়া। ইনভোকেশন শুধুমাত্র 2বার এসছে, তো কাজেই মানে এটা বলা যাবে না যে অ্যাকচুয়ালি কি আসতে পারে। তো তার জন্য আমাদেরকে ডিটেল পড়তে হবে, আর ডিটেল পড়া ছাড়া কোনো গতি নাই এখানে, ঠিক আছে? তো আমি পেপার 2 এর আই হোপ যে বুঝাতে পারলাম যে কিরকম আসবে, আর পেপার 2 থেকে এগুলো পড়ো, আমি আশা করি চলে আসবে, ঠিক আছে? আর যদি তোমরা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করবে, এই নাম্বারটাতে যোগাযোগ করো, ঠিক আছে? নোটস পত্র যদি তোমাদের কিছু প্রয়োজন বলে মনে হয় তাহলে যোগাযোগ করবে, ঠিক আছে? নতুন ব্যাচ 4th সেমের তোমাদের এক্সামের ঠিক পরেই হবে, যেখানে আমরা এইভাবে আমরা এক্সামের পর কোশ্চেনের সাথে মিলিয়ে দেখিয়ে দেবো যে আমাদের পেড ব্যাচে যেগুলো শর্ট কোশ্চেন পড়েছে ওগুলো থেকে এসছে কিনা। লং কোশ্চেন তো বলে দিলাম তোমাদের, লংগুলো তোমরা অ্যাজ ইট ইজ দেখতে পাবে। থাকলো শর্টের পেপার, আমাদের 9টার মধ্যে 7টা কোশ্চেন প্লাস আমাদের কিন্তু এক্সামে কমন থাকবে আমাদের ব্যাচ থেকে, ঠিক আছে? ওটা আমি আফটার এক্সাম তোমাদেরকে প্রুফ দেখিয়ে দেবো যে আমাদের ব্যাচ থেকে সমস্তটা কোশ্চেন এসছে কিনা। যাই হোক, তোমাদের যদি ভালো মনে হয় তাহলে তোমরা অনলাইন ব্যাচে অ্যাডমিশন করতে পারো। এইখানে আমরা প্রত্যেকটা মডিউলের উপরে তোমাদের ক্লাস দিই, ভিডিও লেকচার দিই, তার রেকর্ডিং ফরম্যাটও দিই, যাতে করে তুমি একটা মডিউল যদি পড়তে না পারো ওই ভিডিও লেকচার থেকে পরবর্তীকালে কমপ্লিট করো। তোমাদেরকে নোটস লেখার জন্য নিজের থেকে লিখতে হয় না, নোটস আমরা এরকম করে টাইপিং ফরম্যাটে প্রোভাইড করি যাতে তোমরা প্রিন্ট আউট করেই পড়তে পারো, ঠিক আছে? বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আরও আছে। তো 4th সেমের ব্যাচ স্টার্ট হবে, যারা অনলাইনে পড়বে বলে মনে করছো তারা পড়ো। আর পরীক্ষার পর আমি দেখিয়ে দেবো যে 3rd সেমের ব্যাচে আমি তোমাদের কি কি প্রোভাইড করেছিলাম, আর 4th সেমের ব্যাচে কি কি আরও এক্সট্রা প্রোভাইড করতে আমরা পারবো, ঠিক আছে? তো বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য, খুব মন দিয়ে পরীক্ষা দাও। আর জানিও যে তোমাদের পেপার 1-এর সাজেশন লাগবে কিনা। যদি ভিডিওতে ভালো ভিউজ আছে, ভিডিওতে ভালো কমেন্ট আছে, ডেফিনেটলি আমি পেপার 1-এর সাজেশন নিয়ে আসবো। আর এটাও জানিও যে তোমাদের ডেডিকেটেড শর্ট কোয়েশ্চেন মানে লাগবে কিনা। যদি এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল, তবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য প্রেডিক্ট করবার। যদি কোয়েশ্চেন, যদি তোমাদের কমেন্ট যদি অনেকগুলো থাকে, তোমাদের ভিডিওতে লাইক শেয়ার অনেকগুলো থাকে, আমি চেষ্টা করবো আমাদের দিক দিয়ে আবারও ভিডিও নিয়ে এসে শর্ট কোয়েশ্চেনগুলো বলবা। ভিডিও সবার সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। চলো টাটা, বেস্ট অফ লাক।